দর্শক শুভেচ্ছা জানাই। মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা ভিটামিন ডি স্বল্পতা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের টেলিফোন এবং SMS করতে অনুষ্ঠান চলাকালে ক্রলে দেখানো নম্বর এবং নিয়মগুলো লক্ষ্য করুন। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/মাছরাঙা টেলিভিশন লাইভে। দর্শক, স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার অনুষ্ঠানটি পরবর্তীতে মোবাইল ফোনে শুনতে গ্রামীণ ফোন, এয়ারটেল কিংবা বাংলা লিংক নম্বর থেকে ডায়াল করুন 16239 নম্বরে। ভিটামিন ডি স্বল্পতা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার তাসনুভা মাহিন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি একটু প্রথমেই আপনার কাছে জেনে নিই যে এই ভিটামিন ডি আসলে কি। আসলে আমাদের শরীরে যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে সঠিকভাবে সচল রাখার জন্য এবং সর্বোপরি সুস্থ থাকার জন্য আমরা খাদ্যের সাথে কিছু মূল উপাদান গ্রহণ করি, যেটা মোটামুটি সবাই জানে। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, মানে হচ্ছে শর্করা, আমিষ এবং চর্বিযুক্ত খাদ্য। এছাড়াও কিছু উপাদান আছে যেটা খুবই অল্প পরিমাণে দরকার হয়, সেটাকে আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্টস। সেই মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে ভিটামিনস হচ্ছে এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস। ভিটামিনসের মধ্যে কিছু আছে যেটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় বা ওয়াটার সলিউবল ভিটামিনস, এবং কিছু আছে যেটা চর্বি জাতীয় জিনিসে দ্রবীভূত হয় বা তেলে, যেটাকে আমরা বলি ফ্যাট সলিউবল। এই ফ্যাট সলিউবল ভিটামিনসের মধ্যে একটি ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। আচ্ছা, আমরা যখন এটা নিয়ে আলোচনা করছিলাম তখন আজকের বিষয়টি যেমন ভিটামিন ডি স্বল্পতা, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এই যে ভিটামিন ডি স্বল্পতা নিয়ে আমরা আজকে আলোচনা করছি এটা কতখানি কমন, একটু বলবেন আমাদের যে এটা আপনার কাছে আপনি কি মনে করেন, আপনি তো প্র্যাকটিস করেন, কতখানি কমন এটা? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে সমীক্ষা মানে স্টাডিজ আমাদের কি বলে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষের ভিটামিন ডি স্বল্পতা আছে। সুতরাং আমরা বলতে পারি যে পৃথিবীর প্রতি 7 জন মানুষের মধ্যে একজন ভিটামিন ডি আছে। আর সাধারণত আমরা যখন বহির্বিভাগে রুগী দেখি, স্পেশালি যারা হচ্ছে মানে নারী যারা রুগীরা থাকেন, তাদের মধ্যে মোটামুটি প্রতি 4-5 জনের মধ্যে তো একজন পাওয়াই যায়। প্রতি 4-5 জনে একজন। হ্যাঁ, তার মানে এটা অনেকখানি কমন, এটা বলা যায়। এবং এর মধ্যে কি কোনো বয়সের পার্থক্য আছে? যেমন হয়তো টিনেজারদের মধ্যে এই স্বল্পতা বেশি, কিংবা একটু বয়স্ক নারী, নাকি সবার ক্ষেত্রেই সমান মোটামুটি? সাধারণত দেখা যায় যে একটু বয়স্ক মানুষদের মধ্যে এই ভিটামিন ডি স্বল্পতা হওয়ার ইয়েটা একটু বেশি থাকে, টেন্ডেন্সিটা একটু বেশি থাকে। আচ্ছা, যেহেতু হচ্ছে যারা টিনেজাররা বা বাচ্চারা তারা হচ্ছে সাধারণত মানে বাসার বাইরে অনেক বেশি থাকে, তাদের কিছুটা হলেও সান এক্সপোজার হয়, কিছুটা হলেও তারা রোদে যায়। আর যেটা হচ্ছে নারীদের মধ্যে কিংবা হচ্ছে যতই আমাদের বয়স বাড়ে বাসায় থাকার ইয়েটা বেড়ে যায়। আচ্ছা, এই ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা কি? ভিটামিন ডি আগে শুধুমাত্র সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কাজ ভিটামিন ডি, সেটা হচ্ছে আমাদের যে খাদ্যনালী আছে সেটা থেকে হচ্ছে ক্যালসিয়াম, ফসফেট সেগুলো শোষণ করতে সেটা সাহায্য করে। এই ক্যালসিয়াম এবং ফসফেট আমাদের দাঁত এবং হচ্ছে আমাদের যে হাড়, সেটা মিনারেলাইজেশন বা সেটা যে শক্ত হওয়া বা গঠনটা সঠিক হওয়া, সেটাতে হচ্ছে হেল্প করে। এছাড়াও ভিটামিন ডি আমাদের যে মাংসপেশির যে শক্তি, মাসল স্ট্রেন, আমাদের মাংসপেশির শক্তি, চলাফেরার শক্তির সাথে রিলেটেড। এছাড়া রিসেন্টলি অনেকগুলো সমীক্ষায় দেখা গেছে যে এই ভিটামিন ডি স্বল্পতা যদি মানুষের থাকে, সেক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি বেড়ে যায়। অনেক ধরনের রোগ আছে, সেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে স্মৃতিশক্তি কমে যাওয়া, ডিমেনশিয়া, আলঝেইমার্স ডিজিজ, অথবা হচ্ছে যেটাকে আমরা বলি স্ট্রোক, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে আমাদের যে হার্টের যে ভালো থাকার একটা বিষয় আছে, বিভিন্ন হার্ট ডিজিজ, ক্যান্সার, বিভিন্ন ইনফেকশন, সর্বোপরি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই ইমিউনিটির সাথেও ভিটামিন ডির অনেক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আচ্ছা, আমরা আরও কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। অবশ্যই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি বরিশাল থেকে সোহেল বলছি। আমি জানতে চাচ্ছি আমাদের দেশে ভিটামিন ডি এর কারণে বাচ্চাদের ছোটবেলায় কি কি ধরনের অসুখ বিসুখ হতে পারে, এবং একটি বাচ্চা জন্মগ্রহণের সাথে সাথে তা কি ভিটামিন ডি স্বল্পতা থাকতে পারে কিনা, এবং মায়ের গর্ভাবস্থায় ভিটামিন ডি স্বল্পতা থাকলে
সন্তানও কি ভিটামিন ডি স্বল্পতা নিয়ে জন্মগ্রহণ করবে কিনা, এবং সেই ক্ষেত্রে একটা নবজাতক বাচ্চার ভিটামিন ডি স্বল্পতা আমরা কিভাবে এটা নির্ধারণ করব, কিভাবে বুঝবো, এবং নবজাতক বাচ্চার ক্ষেত্রে ভিটামিন ডি যদি মারাত্মক মানে ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমরা মারাত্মক ঘাটতি থাকলে নবজাতক বাচ্চার ক্ষেত্রে কোনো বিশেষ ধরনের ইনজেকশন, ভিটামিন ডি ইনজেকশন প্রয়োগ করবো কিনা, আর এই নবজাতক বাচ্চা ভবিষ্যতে ভিটামিন ডি স্বল্পতার কারণে কি কি সমস্যায় পড়বে, এবং কি কি ঔষধ আমরা নবজাতক বাচ্চাকে দিব না, ভিটামিন ডি স্বল্পতা থাকলে কি কি ঔষধ আমরা দিতে পারবো না, এই বিষয়ে একটু জানতে চাই। আমাদের একজন দর্শক অনেকগুলো প্রশ্ন করেছিলেন, আমি আপনাকে একটু একটু করে বলছি যাতে আপনার সুবিধার্থে আপনি দর্শকের প্রশ্নের উত্তর দিতে পারেন। ওনার প্রথম প্রশ্নটি ছিল যে বাচ্চাদের কি ভিটামিন ডি স্বল্পতা থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই বাচ্চাদের ভিটামিন ডি স্বল্পতা থাকতে পারে, এবং বাচ্চাদের ভিটামিন ডির অভাবে সবচেয়ে কমনলি যে অসুখটা হয় সেটার নাম হচ্ছে রিকেটস। আচ্ছা, জন্মগ্রহণের সময় মায়ের যদি ভিটামিন ডি স্বল্পতা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি নবজাতকের উপর এটার কোনো প্রভাব পড়ে কিনা? জন্মগ্রহণের সময় যদি মায়ের ভিটামিন ডি স্বল্পতা থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মার গর্ভপাত হয়ে যেতে পারে, কিংবা হচ্ছে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে পরবর্তীতে সমস্যা হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে নবজাতকের ওই সময় ভিটামিন ডি স্বল্পতা হতে পারে কিনা যদি মায়ের ভিটামিন ডি ঘাটতি থাকে জন্মগ্রহণের সময়? যেহেতু জন্মগ্রহণের পরে নবজাতক হচ্ছে জন্মের পরে প্রথম 6 মাস সাধারণত যেটাকে বলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে হচ্ছে শুধুমাত্র মায়ের দুধের উপরেই হচ্ছে তার পুষ্টিটা নির্ভর করে। সুতরাং হচ্ছে যদি মায়ের ভিটামিন ডি স্বল্পতা থাকে, সেটা নবজাতকের উপরও প্রভাব পড়তে পারে। সেই ক্ষেত্রে যদি নবজাতকের মধ্যে ভিটামিন ডি স্বল্পতার কোনো উপসর্গ দেখা যায়, তাহলে সে ডাক্তারের পরামর্শ মতো সেখানে ভিটামিন ডি, রক্তে যে ভিটামিন ডির লেভেল আছে সেটা টেস্ট করে দেখতে হবে, এবং সেটার মধ্যে যদি দেখা যায় যে না, তার ভিটামিন ডি স্বল্পতার প্রমাণটা আছে, তাহলে ডাক্তারের পরামর্শ মতো তাকে ভিটামিন ডি বাইরে থেকে দেওয়া যেতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে কোন সময় পরীক্ষা করাটা উচিত হবে? সাধারণত যদি হচ্ছে দেখা যায় যে এই ভিটামিন ডি স্বল্পতার কারণে বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে কমনলি যেটা হয় যে তাদের শারীরিক বিকাশটা একটু ধীরে হয় অন্যান্য বাচ্চাদের চেয়ে। যেরকম একজন বাচ্চার যখন হচ্ছে তার ঘাড়টা শক্ত হওয়ার কথা, বা যখন তার উঠে বসতে পারার কথা, কিংবা যখন সে আস্তে আস্তে হাঁটতে পারার কথা, সেই বিকাশটা অন্যান্য শিশুদের চেয়ে একটু পিছিয়ে থাকে। আর দেখা যায় যে তারা সাধারণত একটু বেশি দুর্বল থাকে, একটু শুয়ে থাকতে বেশি, মানে তাদের সর্বোপরি তাদের অ্যাক্টিভিটিটা একটু কম থাকে। তারা হচ্ছে খেলার প্রতি বা হচ্ছে অন্যান্য যে শারীরিক যে কাজকর্ম সেটার প্রতি তাদের আগ্রহটা কম থাকে। সেটা দেখলে আমাদের তখন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। চিকিৎসক যদি মনে করেন যে এই উপসর্গটা ভিটামিন ডি স্বল্পতার কারণে হতে পারে, তখন সেই ক্ষেত্রে সে অনুযায়ী টেস্ট করতে হবে। আচ্ছা, এবং দর্শকের শেষ প্রশ্ন ছিল যে সেই ক্ষেত্রে যদি স্বল্পতা থাকে তাহলে কি ভিটামিন ডি ইনজেকশন দেওয়া যেতে পারে কিনা? সেক্ষেত্রে সেটা চিকিৎসা বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে ডোজ সেটা এক না। সেই ইনজেকশনটা কিভাবে দিতে হবে, দিলে কি ডোজে দিতে হবে, বা সেই ইনজেকশন লাগবে কিনা। অনেক সময় দেখা যায় যে খুব বেশি স্বল্পতার মানে অল্প একটু স্বল্পতা থাকলে যেটাকে বলে যে সান এক্সপোজার, রোদে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চাকে দিয়ে সে হচ্ছে স্বল্পতাটা অনেক সময় পূরণ করা সম্ভব হয়। সুতরাং এই ক্ষেত্রে এটা চিকিৎসকের সাথে পরামর্শ করে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতোই সেই চিকিৎসাটা দিতে হবে। আচ্ছা, এখন আমরা আমাদের যে মূল আলোচনা ছিল সেখানে একটু ফিরে আসি। যে আমি আপনার কাছে জানতে চাইবো যে ভিটামিন ডি এর উৎস কি? ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস হচ্ছে সূর্যরশ্মি। সূর্যের আলোতে যে অতিবেগুনি রশ্মি থাকে, সেটা যদি আমাদের চামড়ায় যখন পড়ে বা এক্সপোজার হয়, তখন আমাদের চামড়া থেকে ভিটামিন ডি তৈরি হয়। এছাড়া বিভিন্ন খাদ্য থেকেও ভিটামিন ডি পাওয়া যেতে পারে, যেরকম হচ্ছে দুধ এবং দুগ্ধজাত খাদ্য, ভোজ্য তেল, ঘি, মাখন, কিছু মাছের তেল আছে, সেখান থেকে ভিটামিন ডি পাওয়া যেতে পারে। আচ্ছা, এই যে এই উৎসগুলোর কথা বলেন, যেমন সূর্যের রশ্মি, এটা খুবই কমন একটা উৎস, কিন্তু তারপরও দেখা যায় যে ভিটামিন ডি স্বল্পতা হতে পারে, ঘাটতি হতে পারে, সেটা কেন? সেটার কারণ আমি বলবো যে আসলে এখন আমাদের জীবনযাত্রাটা সাধারণত যেরকম হয়ে গেছে, অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যে কাজকর্ম সেটা অনেকটা হচ্ছে ঘরের ভেতরে। আমাদের বেশিরভাগ এখন আমাদের মধ্যে কিন্তু এখন এই কোভিডের সময় সেটা আরো অনেক অনেক বেশি হয়ে গেছে, যে আমরা যতদূর সম্ভব ঘরের ভেতরে থাকি। আমাদের হচ্ছে সূর্যরশ্মি আমাদের ত্বকের উপর পড়তেছে বা সান এক্সপোজার হচ্ছে, এই সম্ভাবনাটাই অনেক সময় অনেক কম থাকে।
অনেকে চিন্তা করেন যে না, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের ক্ষতি হতে পারে বা ত্বকের ক্যান্সার হতে পারে, বা অনেকে হচ্ছে সৌন্দর্যের কথা চিন্তা করে আমরা একটু সানস্ক্রিন ব্যবহার করি যে ত্বকটা যাতে কালো না হয়ে যায়। এইসব ক্ষেত্রে আসলে দেখা যায় যে সব মিলিয়ে আমাদের যে প্রধান উৎস ভিটামিন ডির যে সান এক্সপোজার, সেটা আসলে হচ্ছে না। আর আমাদের খাদ্যের মাধ্যমে যতটুকু ভিটামিন ডি নেওয়া দরকার, সেটা আসলে যে স্বাভাবিকভাবে আমরা যেসব খাদ্য গ্রহণ করি তাতে ওই পরিমাণ আসলে শরীরের জন্য যথেষ্ট না। অনেক সময় উন্নত দেশে দেখা যায় যে তারা ভিটামিন ডি ফর্টিফাইড খাদ্য থাকে, যে ভিটামিন ডি তাদেরকে আর্টিফিশিয়ালি অ্যাড করে দেওয়া থাকে দুধের সাথে, সিরিয়ালের সাথে, অরেঞ্জ জুসের সাথে। তো দেখা যায় যে সেটাও আমাদের দেশে ওইভাবে এখনো অ্যাভেলেবল না। আচ্ছা, সেক্ষেত্রে এই যে মূলত আমাদের যে জীবনযাত্রা, এখন আমাদের যে লাইফস্টাইল বলছি, সেটাই একটা মূল কারণ বলে আপনি মনে করেন। আর যেহেতু এখন আমি যেটা বললাম যে হোম অফিস এবং বাচ্চারাও এখন ঘরে থেকে অনলাইনে ক্লাস করছে, স্কুলেও যাওয়া হচ্ছে না, সেই জন্য একেবারেই আমাদের সান এক্সপোজার যেটা হচ্ছে না। আচ্ছা, এই ক্ষেত্রে যদি ভিটামিন ডি স্বল্পতা হয়ে থাকে, সেক্ষেত্রে একজন কিভাবে বুঝবেন, লক্ষণগুলো কীরকম হবে? লক্ষণগুলো হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে যদি রিকেটস হয় যেটাকে বলে, তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় অনেক সময় যে তাদের শরীরের হাড়ের গঠনে যেটা স্বাভাবিকের চেয়ে একটু পরিবর্তন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় হাড় একটু বাঁকা হয়ে যেতে পারে, পায়ের হাড়, যেটাকে বাউইং অফ লেগস বলে। কিছু কিছু জায়গায় দেখা যাবে যে হাড়ের গঠনটা স্বাভাবিকের চেয়ে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা হতে পারে যে তাদের মাংসপেশির শক্তি কমে যায়, যেটা বললাম যে শারীরিক বিকাশটা একটু দেরিতে হতে পারে, তাদের হাঁটতে শুরু করা দেরি হওয়া, কিংবা খেলতে না চাওয়া, একটু রেস্ট নিতে বেশি চাওয়া, এই ধরনের উপসর্গ দেখা যেতে পারে। আর বড়দের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে সবচেয়ে কমন যে সারা গায়ে তাদের ব্যথা অনুভূত হতে পারে, শরীরের বিভিন্ন জায়গায়, হাড়ে বা মাংসে। আমাদের যে বহির্বিভাগে সবচেয়ে কমন যে প্রবলেমটা নিয়ে আসে যে আমার সারা গায়ে ব্যথা হচ্ছে, এবং ফিলিং অফ মানে আনওয়েলনেস, মানে হচ্ছে তারা স্বাভাবিকভাবে সুস্থ বা হচ্ছে ওনাদের যে 100% সেটা ফিল করছেন না। আচ্ছা, এই যে আপনি বললেন যে গায়ে ব্যথা হতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু টিনেজারদের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে এই প্রবলেমটা দেখা যায়। তারা বলে যে আমার হাতে ব্যথা অথবা হাত ব্যথা করে কিংবা এরকম। আপনি কি মনে করেন যে তাদের ক্ষেত্রে তাহলে ভিটামিন ডিটা পরীক্ষা করে নেওয়া উচিত? আমার কাছে মনে হয় যে ভিটামিন ডি পরীক্ষা করার আগে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই। আচ্ছা, এই যে ভিটামিন ডি নিয়ে আমরা কথা বলছি, এটা দৈনিক কতটুকু লাগে, এর যে আমরা যদি মাত্রাটা বলি? সেক্ষেত্রে যদি হচ্ছে 1 বছরের নিচে যারা বাচ্চারা আছে তাদের জন্য দৈনিক 400 ইউনিট করে লাগে। 1 বছর থেকে 18 বছর পর্যন্ত 600 ইউনিট দৈনিক। আর 18 বছরের উপরে যারা আছেন তাদের ক্ষেত্রে দৈনিক 600 থেকে 1000 ইউনিট পর্যন্ত ভিটামিন ডি লাগে। আচ্ছা, এবং এই যে এই পরিমাণটার কথা বলেন, এটা কি আমরা আমাদের খাবার কিংবা সাধারণত যদি আমাদের যে নর্মাল জীবনযাত্রা, আমরা যদি স্বাভাবিকভাবে রোদের মধ্যে যাই, তাহলে কি সেটা পূরণ হয়ে যায়, নাকি বাড়তি এর জন্য আমাদের বাড়তি ওষুধ অথবা অন্য কিছু নেওয়া উচিত, মানে এই রিকোয়ারমেন্টের জন্য? এই রিকোয়ারমেন্টের জন্য অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে, আমরা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন 15 থেকে 20 মিনিটের মতো আমরা যদি রোদে যাই, সেই ক্ষেত্রে কোনো সানস্ক্রিন বা কোনো প্রোটেক্টিভ ব্যবহার না করে, যেখানে হচ্ছে আমাদের চেহারা, আমাদের হাত হচ্ছে রোদে এক্সপোজড হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে যে ভিটামিন ডির যে প্রয়োজনীয়তাটা রয়েছে ওইটুকু ডোজ আমরা পেতে পারবো। সেটা ওটাতেই ফিল আপ হয়ে যাবে। ওকে, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। অবশ্যই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির বলছিলাম। জি। প্রশ্ন রাখতে চাই। জি। ভিটামিন ডি যদি কারো শরীরে ছোটবেলা থেকে স্বল্পতা থাকে, সেক্ষেত্রে ভবিষ্যৎ জীবনে তার কি কি রোগ হতে পারে? তার কি ডায়াবেটিস, প্রেশার, কিডনি রোগ, চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া, এ ধরনের কোনো সমস্যা পরবর্তী জীবনে হবে কিনা, এ বিষয়ে একটু জানতে চাচ্ছি। জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। কারো যদি ছোটবেলা থেকে ভিটামিন ডির ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমি বললাম যে তার যে রোগটা হতে পারে সেটাকে বলা হয় হচ্ছে রিকেটস। সেই রিকেটসে হচ্ছে শরীরের
বিভিন্ন জায়গায় যে আমাদের হাড় আছে সেই হাড়ে কিছু পরিবর্তন হতে পারে, হাড়গুলো দুর্বল হয়ে যায়, হাড়ের যে স্বাভাবিক আকৃতি থাকে সেটা কিছুটা পরিবর্তন হয়ে যেতে পারে এবং মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে, যে কারণে তাদের যে শারীরিক বিকাশ এটা ব্যাহত হতে পারে। এখন পর্যন্ত ভিটামিন ডির উপর অনেকগুলো সমীক্ষা হয়েছে, যেটাকে আমরা স্টাডি বলি। তো সেটাতে দেখা গেছে যে ভিটামিন ডি স্বল্পতার সাথে অনেক রোগের কিছু পরিমাণে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেটার মধ্যে ডায়াবেটিস আছে, হার্টের রোগ আছে, স্ট্রোক আছে। কিন্তু সেটা যে স্বাভাবিকভাবে ভিটামিন ডির অভাবের কারণে হয়েছে সেই ব্যাপারে কোনো উপযুক্ত প্রমাণ এখন পর্যন্ত সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা, কিন্তু মোটামুটি বলা হয় যে ভিটামিন ডি এর স্বল্পতার সাথে এগুলো সংশ্লিষ্ট এবং দেখা যায় যে ভিটামিন ডি স্বল্পতা যাদের হয় না বা থাকে না বা সেটা যদি পূরণ হয় তাদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা গেছে যে এই রোগের হারটা কমে আসে, তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে আসে। আমরা ভিটামিন ডি স্বল্পতা নিয়ে আলোচনা করছি। আপনার কাছে এই পর্যায়ে একটু চিকিৎসা সম্পর্কে আসতে চাচ্ছি যে ভিটামিন ডি স্বল্পতায় যখন আপনারা দেখেন যে কোনো রোগীর আছে, সেক্ষেত্রে আপনারা চিকিৎসা কিভাবে প্ল্যান করে থাকেন? সেই ক্ষেত্রে যদি কোনো চিকিৎসকের মনে হয় যে তার এই ভিটামিন ডি স্বল্পতার উপসর্গ আছে অথবা তার জীবনযাত্রা এরকম যে তার ভিটামিন ডি স্বল্পতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা রক্তে তার ভিটামিন ডি লেভেলটা টেস্ট করতে দিই। সেটা যদি আমরা দেখি যে না সেটা স্বল্পতার পর্যায়ে আছে, সেক্ষেত্রে আমরা তাকে ভিটামিন ডি মানে সাপ্লিমেন্ট যেটা মুখে সেটা দিয়ে থাকি। আচ্ছা, সেটা ছোট এবং বড় দুই ক্ষেত্রে আপনারা বয়স ভেদে আলাদা আলাদাভাবে সেটার ডোজটা নির্ধারণ করে থাকেন? জি। আচ্ছা, যদি কারো এরকম সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন ডি স্বল্পতা থাকলে আমরা যেটাকে বলছি বোন ফ্র্যাকচার অথবা হাড় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে পড়ে গিয়ে, অথবা যেহেতু হাড় তাদের একটু ভঙ্গুর থাকে অন্যান্যদের তুলনায়, সেক্ষেত্রে ভিটামিন ডি যদি উনি সাপ্লিমেন্ট পেয়ে থাকেন, এটার সম্ভাবনা কি কমে যাবে? হ্যাঁ, অবশ্যই। কারণ ভিটামিন ডি যেটা আমি বললাম যে আমাদের হাড়ের যে শক্তকরণ প্রক্রিয়া বা বোন মিনারেলাইজেশন সেটাতে হেল্প করে। সুতরাং যেটা হাড় ক্ষয় হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস, সেটাকে ভিটামিন ডিটা বাড়িয়ে দিতে পারে, সেই রেটটা বাড়িয়ে দিতে পারে। সুতরাং কারো যদি ভিটামিন ডি এর অভাব থাকে, সেটা অবশ্যই তার ফ্র্যাকচার রিস্কটাকে বা হাড় ভেঙে যাওয়ার রিস্কটাকে বাড়িয়ে দেয়। আচ্ছা, আমরা কিন্তু এখন অনেক ধরনের অ্যাডভার্টাইজ দেখি যে সাধারণত 30 বছরের উপরে হলে বিশেষ করে মেয়েদের হাড়ের ক্ষয়রোগ হয়, অস্থি ক্ষয়রোগ হয়। অনেকে যদি এইটা দেখে, এই ধরনের প্রচারণা দেখে যদি নিজে থেকে ভিটামিন ডি খাওয়া শুরু করেন এবং ভিটামিন ডি যদি কোনো কারণে মাত্রাতিরিক্ত হয়ে যায়, তাহলে কি কোনো অসুবিধা হতে পারে? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিটামিন ডি যদি মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায়, তাহলে যে রোগটা হয় সেটাকে বলা হাইপার ভিটামিনোসিস ডি। সেটার কারণে রক্তে আমাদের ক্যালসিয়ামের মাত্রা অস্বাভাবিক রূপে বেড়ে যেতে পারে। সেটা থেকে কিডনির সমস্যা হতে পারে। বিভিন্ন যে রক্তনালী আছে সেটার মধ্যে ক্যালসিয়াম জমে গিয়ে সে রক্তনালী ব্লক হয়ে বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে। সুতরাং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি লেভেল পরীক্ষা করে ভিটামিন ডি খাওয়া উচিত। আমি আপনার সাথে আসলে এটার সাথে আরও একটু যোগ করতে চাই, কারণ আমাদের মধ্যে এরকম অনেকের কিন্তু এক ধরনের একটা অভ্যাস আছে, একটু টেন্ডেন্সি আছে যে সব ধরনের ভিটামিন প্রতিদিন একটু নেওয়ার একটা প্রবণতা, যে অনেকে মনে করেন এটা নিলে হয়তো অনেক ভালো থাকা যাবে কিংবা পরবর্তীতে অনেক রোগ থেকে হয়তো নিজেদের প্রতিরোধ করা যাবে, এটা সুরক্ষা দেওয়া যাবে। কিন্তু আসলে এটার যে কোনো কিছুই মাত্রাতিরিক্ত ঠিক না, এবং এটা যে একজন চিকিৎসকই আসলে এটা নির্ধারণ করতে পারেন। কাজেই এটা আমরা এটা আসলে আমাদের আলোচনার মাধ্যমে এটা সবাইকে বলতে চাই যে কোনো কারণে যে কোনো ভিটামিনই আসলে যে কোনো বয়সেই নেওয়া থেকে আসলে বিরত থাকা উচিত। আমার মনে হয় আপনি ওই ব্যাপারে একমত হবেন। অবশ্যই। আচ্ছা, আমি আরও জানতে চাই আপনার কাছে যে এখন যেহেতু কোভিড সিচুয়েশন, একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এটার সাথে কি ভিটামিন ডি স্বল্পতার কোনো সম্পর্ক আছে? সরাসরি বিভিন্ন সমীক্ষায় যে ভিটামিন ডি স্বল্পতার সাথে কোভিডের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে সেরকম না। তবে কতগুলো সমীক্ষায় বা স্টাডিতে দেখা গেছে যে যাদের হাসপাতালে ভর্তি রোগী, যাদের ক্ষেত্রে দেখা গেছে যে ভিটামিন ডি স্বল্পতা তার আছে, তার ক্ষেত্রে এই কোভিড ডিজিজটা সিভিয়ার হয়ে যাওয়ার একটা সম্ভাবনাটা বেশি থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যেটা বলি যে মর্টালিটি বা মরবিডিটি, সেটা দেখা যায় যাদের ভিটামিন ডি স্বল্পতা আছে, এরকম কোভিড পেশেন্টদের মর্টালিটি এবং মরবিডিটি যাদের ভিটামিন ডি স্বল্পতা নেই তাদের চেয়ে একটু বেশি।
আচ্ছা, সেক্ষেত্রে আসলে বলা যায় যে এটা খুব সরাসরি সম্পর্কিত না থাকলেও যে এটা যেহেতু বিভিন্ন রিসার্চে এটা হয়তো উঠে এসেছে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু দেখি উনি কি বলতে চাচ্ছেন। অবশ্যই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ধানমন্ডি থেকে সাইফুল ইসলাম বলছি। জি সাইফুল যে ইসলাম আমরা সাহেব। অনেকে আজকাল সোশ্যাল মিডিয়া বা অনেক কিছুতেই দেখি যে ভিটামিন ডি খাওয়ার জন্য কোভিডের সময় বিভিন্ন ডোজ বা বিভিন্ন ভাবে আলোচিত হচ্ছে, জি। এবং আমরা অনেকেই ফার্মেসি থেকে ওটিসি ড্রাগ হিসাবে কিনছি। জি আমি জানতে চাচ্ছি ডক্টরের কাছে যে এই বিষয়টা কতটুকু যৌক্তিক বা এইভাবে কি খাওয়াটা কি উচিত, এটা আমি একটু জানতে চাই। জি, দর্শক আপনাকে ফোন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যদিও আমরা এটা মাত্রই আলোচনা করলাম, তারপরও আমি আমাদের আজকে যে অতিথি আছেন ওনাকে আমি অনুরোধ করব যে আমাদের দর্শকের সুবিধার জন্য আবার যদি আপনি একটু বলেন যে উনি বলতে চাচ্ছেন ওভার দি কাউন্টার ড্রাগ হিসেবে এটা যে ব্যবহার করা হচ্ছে, এবং একটু আগে আমরা যেটা বলছিলাম সেটার ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। ভিটামিন ডি অবশ্যই শরীরের জন্য ভালো, কিন্তু যেটা বললেন উনি যে মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো না। সুতরাং ভিটামিন ডি যদি আপনি আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি হচ্ছে অনেক বেশি পরিমাণে নিচ্ছেন, সেই ক্ষেত্রে সেটাও আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সেজন্য অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং পরীক্ষা করে ভিটামিন ডি খাওয়াটাই সব দিক দিয়ে মঙ্গলজনক। জি, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা তার ফোনটাও নিচ্ছি। অবশ্যই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি যশোর থেকে সাদিয়া বলছিলাম। জি সাদিয়া বলুন, আমি ম্যাডাম, আপনাকে আমার অনুরোধ গত করব 1 বছর ধরে আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন ক্যালবোটি করুন। মানে আমার এই হাঁটুতে আর মাংসপেশিতে ব্যথা হয়, এই জন্য আমি ডাক্তারের পরামর্শ নিয়ে ক্যালবোটি খাচ্ছিলাম। তো আমার এটা ব্যথাটা হলে ক্যালবোটি খাইলে ব্যথাটা কমে, কিন্তু এই ব্যথার জন্য কি সারা জীবন কি ক্যালবোটি খেয়ে যেতে হবে? জি, আমরা আর এটার আপনার জন্য কি পরে প্রশ্নটি সমস্যা বুঝতে হবে? পেরেছি। জি, প্রশ্নটি বুঝতে আর পেরেছি বেশিক্ষণ আপনাকে। দাঁড়ায় থাকলেও পায়ে খুব ব্যথা হয় ম্যাডাম, এটার জন্য একটু পরামর্শ দিবেন, ধন্যবাদ। জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। ম্যাডাম, আরেকটা প্রশ্ন, ডি জি। ব্যালেন্সটা খাইতে বলছিল 2 বার আর কি, তো এটা বেশি খাইলে কি সমস্যা? মানে 3 বার খেতে বলছিল। আচ্ছা তো ওটা কি গরম পালা বেশি খাওয়া যাবে 3 সপ্তাহ পর পর? আচ্ছা, ঠিক আছে। আমরা দেখি আচ্ছা, আমাদের ম্যাডাম, আজকের ধন্যবাদ। অতিথি কি বলেন। আপনার কি কোনো প্রশ্ন আছে আমাদের দর্শককে? করতে চাইলে করতে পারেন, উনি আহ, লাইনে আছেন। ধন্যবাদ সাদিয়া আপনার প্রশ্নের জন্য। সেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে কোনো কিছুই আসলে মাত্রাতিরিক্ত ভালো না, আর কখনোই কোনো ভিটামিন ডি আপনাকে সারা জীবনের জন্য খেয়ে যেতে হবে এই ধরনের সম্ভাবনা কম। আপনি যদি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে থাকেন, উনি যদি আপনার উপসর্গ এবং আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে আপনাকে কিছু সময়ের জন্য ক্যালসিয়াম বা ভিটামিন ডি উনি আপনাকে সাজেস্ট করে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন, আপনি অবশ্যই সেটা পালন করতে পারেন। আর যদি এই ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকে যে সেটা কতদিন খেতে হবে বা কোনটা ভালো হবে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন সে তার কাছ থেকে একটু পরামর্শ গ্রহণ করুন, উনি আপনার জন্য সবচেয়ে ভালো জিনিসটা সাজেস্ট করতে পারবেন। তো যখন উনি ভালো থাকেন তখন যদি কোনো কারণে উনি ভিটামিন ডি খাওয়াটা বন্ধ করে দেন, সেক্ষেত্রে দেখা যায় 2 দিন পর আবার উনি একই সমস্যা মুখোমুখি হচ্ছেন। আপনারা কি এই ধরনের রোগী পেয়ে থাকেন? যদি পেয়ে থাকেন তখন আপনারা কিভাবে ডিল করেন? এই ধরনের কোনো রোগী যদি আমরা পাই আমাদের হচ্ছে বহির্বিভাগে, সেক্ষেত্রে আমাদের আসলে দেখতে হবে যে ওনার যে উপসর্গগুলো হচ্ছে সেটার কি একমাত্র কারণ ভিটামিন ডি কিনা, সেটা ছাড়াও অন্য কোনো কারণে তার ওনার উপসর্গ হচ্ছে কিনা। আর না, যদি দেখা যায় যে একমাত্র ভিটামিন ডি এর কারণে এই উপসর্গগুলো হচ্ছে আমাদের মনে হচ্ছে, সেই ক্ষেত্রে একটা যে কোর্স শেষ করার পরে আমরা প্রতিদিন একজন সাধারণ মানুষের যতটুকু ভিটামিন ডি দরকার হয়, যেরকম হচ্ছে 600 ইউনিট, সেটা আমরা ওনাকে একটা মেইনটেনেন্স ডোজে একটু দীর্ঘ সময়ের জন্য আমরা দিলাম। এবং সাথে আমরা ওনাকে কিছু ওনার জীবনযাত্রার যেরকম হচ্ছে যথেষ্ট পরিমাণে সান এক্সপোজার হওয়া, উনি সপ্তাহে 2 থেকে 3 দিন যদি হচ্ছে 15 থেকে 20 মিনিট একটু রোদে যেতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে হচ্ছে দেখা যায় যে একটু প্রিফার করেন যে একটু আর্লি মর্নিং, মানে হচ্ছে একটু সকালের দিকে রোদ বা হচ্ছে একটু সন্ধ্যার আগ দিয়ে রোদটা যেতে, কিন্তু ওটাতে আসলে অতিবেগুনি রশ্মিটা কম থাকে। আচ্ছা, সুতরাং হচ্ছে সবচেয়ে রোদে যাওয়ার জন্য সবচেয়ে ভালো টাইম হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 3টা। এইটুকু টাইমের মধ্যে যদি 10 থেকে 15 মিনিট আমরা রোদে যাই, তাহলে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন যতটুকু ভিটামিন ডি আমাদের ত্বকে তৈরি হওয়া, সেটা আমাদের স্বাভাবিক অবস্থায় যতটুকু দরকার সেটুকু পূরণ করার জন্য সক্ষম। তবে হ্যাঁ, যাদের আমরা যাদের আমাদের রং একটু গাঢ় বর্ণের, আমরা তাদের ক্ষেত্রে দেখা যায়, বা হচ্ছে যাদের বয়স একটু বেশি, বিভিন্ন রোগ আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে
যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি তখনও তৈরি হওয়াটা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা। এছাড়া বিভিন্ন যে ভিটামিন ডি যুক্ত যে খাদ্যগুলো আছে, ফর্টিফাইড যে খাদ্যগুলা, যেটাকে কৃত্রিমভাবে ভিটামিন ডি যোগ করা হয়েছে, বা স্বাভাবিকভাবে আমরা যেগুলো খাচ্ছি, ফিশ অয়েল, যেগুলোতে হচ্ছে ভিটামিন ডি লেভেলটা এমনিতেই বেশি থাকে, সেগুলো খাওয়ার জন্য আমরা উৎসাহিত করতে পারি। এবং সবচেয়ে বড় কথা যে এটা কখনোই সারা জীবনের জন্য চলছে এই ধরনের একটা চিকিৎসা দেওয়াটা আসলে যৌক্তিক না। অবশ্যই। আমাদের এটা যেমন অনেকে আমাদের এই দর্শকও প্রশ্ন করছিলেন যে আমি কি এটা কি সব সময় খেয়ে যেতে হবে কিনা, কিংবা সারা জীবন। সেক্ষেত্রে আপনারা তখন সেক্ষেত্রে আমরা রোগীকে ফলো আপে রাখি যে না, আপনি একটা কোর্স শেষ করলেন 1 মাস 2 মাস অথবা হচ্ছে 12 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, তারপর হচ্ছে আপনি ভিটামিন ডি লেভেলটা রিপিট করে আমার কাছে নিয়ে আসেন। সেই লেভেলটা যদি আমি দেখি যে তার যথেষ্ট পরিমাণে আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেটা বন্ধ করে উনি যাতে স্বাভাবিকভাবে নর্মাল ভিটামিন ডি যেটা দরকার সেটা নিতে পারেন, সেজন্য আমরা বিভিন্ন সাজেশন দিয়ে থাকি। তখন যদি আবার দেখা যায় না তখনও লেভেলটা কম আছে, সেক্ষেত্রে আমরা আবার আরেকটা কোর্স দিয়ে বা আরেকটা সাপ্লিমেন্ট দিয়ে ওনাকে হচ্ছে আবার আমরা 2-3 মাস পরে ফলো আপে আসতে পারি। আচ্ছা, এই যে যেমন আমরা ভিটামিন ডি স্বল্পতা নিয়ে আলোচনা করছি, এবং আপনি বলছিলেন একটা পর্যায়ে যে এটা অনেকখানি কমন। আপনি মোটামুটি যে 4-5 জন নারী পেশেন্ট থাকেন, তার মধ্যে থেকে দেখা যায় যে একজনের মধ্যেই স্বল্পতা থাকে। কিন্তু এই স্বল্পতা থাকার পরে যদি কোনো কারণে কোনো লক্ষণ না থাকে, সেক্ষেত্রে একজন সুস্থ মানুষ কি এটা রুটিনলি পরীক্ষা করবেন ভিটামিন ডি, কিংবা করা উচিত বলে আপনি মনে করেন? কোনো পরীক্ষায় আসলে উপসর্গ ছাড়া করাটা খুব একটা যৌক্তিক না। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষজন আছেন যাদের এমন কোনো রোগ আছে, যেরকম হচ্ছে যাদের কিডনির সমস্যা আছে বা লিভারের প্রবলেম আছে, অনেকে যারা স্থূলকায় থাকেন, অথবা হচ্ছে তাদের এমন কোনো তাদের হচ্ছে জীবনযাত্রার এমন কোনো ভাগ আছে যে তাদের বেশিরভাগ সময় হচ্ছে ঘরের মধ্যে থাকতে হয়, অথবা স্পেশালি যারা বয়স্ক, যারা হচ্ছে সারাদিন বেড রিডেন, মানে বিছানায় আছেন, কোথাও যেতে পারছেন না, কারো কারো হচ্ছে কিছু অপুষ্টিজনিত রোগ থাকে, যে কারণ হচ্ছে ভিটামিন ডি তারা খেলেও সেটাকে হজম করতে পারছেন না, শরীরে নিতে পারছেন না। ওনাদের ক্ষেত্রে রেগুলার বেসিসে ভিটামিন ডি লেভেলটা চেক করে দেখতে হবে যে সেটা কমে যাচ্ছে কিনা। আর বাকিদের ক্ষেত্রে যদি উপসর্গ হয়, অথবা যদি তার চিকিৎসকের মনে হয় যে না ওনার স্বল্পতা হওয়ার সম্ভাবনা আছে, তখনই আমরা পরীক্ষা করব। আচ্ছা, এই যে রেগুলার বেসিসে কিছু কিছু ক্ষেত্রে যেমন এটা করা যেতে পারে, সেটা আসলে রেগুলার মানে নির্দিষ্ট বিরতি আমরা কতদিন বলবো, প্রতি 6 মাস অন্তর নাকি প্রতি বছরে একবার? এই ধরনের রোগী যারা থাকেন তারা সাধারণত দেখা যায় যে রেগুলারই একজন ডক্টরের ফলো আপে থাকেন, এবং তারা হচ্ছে কিছুদিন পরপরই, কিছু 6 মাস পরপর, 3 মাস পরপর, বছর পরপর কিছু নির্দিষ্ট পরীক্ষা করান। সেই ক্ষেত্রে যদি তাদের যে স্বল্পতা যতটুকু ছিল সেটার উপর নির্ভর করে আমরা হচ্ছে 3 মাস 6 মাস পরপর হচ্ছে পরীক্ষাগুলো দিই। আর যদি কারো দেখা যায় যে না আসলে স্বল্পতা নেই, সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট বছরে একবার পরীক্ষাটা করানোর চেষ্টা করি, মানে যারা হাই রিস্ক পপুলেশন আর কি, মানে যাদের ভিটামিন ডি স্বল্পতা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাদের। আচ্ছা, এই যে ভিটামিন ডি স্বল্পতা যদি না হয়, এটার জন্য কি কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা আছে? এটার প্রতিরোধমূলক ব্যবস্থা আসলে একই সাথে খুবই সহজ এবং একই সাথে আসলে খুবই কঠিন। আমাদের দেশের হিসেবে যদি আপনি চিন্তা করেন, আমাদের দেশে যথেষ্ট পরিমাণে, যেটাকে বলে আমাদের দেশটা হচ্ছে গ্রীষ্মপ্রধান দেশ, এখানে হচ্ছে আমাদের সূর্যরশ্মির কোনো অভাব নেই। সুতরাং আমরা যদি হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন 10 থেকে 15 মিনিট আমরা হচ্ছে সান এক্সপোজার হয় আমাদের, তাহলে নর্মাল ভিটামিন ডি ঘাটতিটা পূরণ করে ফেলা সম্ভব। বা আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসটা এভাবে একটু পরিবর্তন করি, যেখানে হচ্ছে ভিটামিন ডি যুক্ত খাবার আমাদের ইয়েতে থাকবে, আমাদের খাদ্যের মেনুতে থাকবে, সেই ক্ষেত্রেও আসলে বাইরে থেকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট না নিলেও আমরা ভিটামিন ডি স্বল্পতা প্রতিরোধ করতে পারি। আচ্ছা, আমাদের হাতে আর বেশি সময় নেই। আমি চাইবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে সেটা বলবার জন্য। ভিটামিন ডি কে আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, উনি বলেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ভিটামিন ডি একটা গ্লোবাল হেলথ প্রবলেম, মানে হচ্ছে সারা বিশ্বেই এই ভিটামিন ডি স্বল্পতা রোগটা ছড়িয়ে আছে। তো সেটার কারণে সেটার উপসর্গও হচ্ছে অনেক মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু সেই উপসর্গ যে শুধু ভিটামিন ডি স্বল্পতার জন্য হয় সবসময় তাও না, অন্যান্য রোগেও এই ধরনের উপসর্গ হতে পারে। সুতরাং শুধুমাত্র কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া বা কোনো টেস্ট ছাড়া আমরা যদি মাত্রাতিরিক্ত পর্যায়ে ভিটামিন ডি
খেয়ে থাকি এবং নিজেরাই অতি উৎসাহী হয়ে অনেক বেশি পরিমাণে ভিটামিন ডি খেয়ে ফেলি, সেক্ষেত্রে বরঞ্চ আমাদের উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সুতরাং আমাদের উচিত সবসময় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং টেস্ট করে তারপরে ভিটামিন ডি খাওয়া। জি, এবং আপনার সাথে আমি এটাও যোগ করতে চাই যে আমাদের মধ্যে আসলে এই কথাটি যতখানি প্রচারণা পায় যে সূর্যের আলোতে গেলে, সূর্যরশ্মিতে এক্সপোজড হলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই তুলনায় রৌদ্রে আসলে আমাদের যাওয়াটা প্রয়োজন ভিটামিন ডি এর জন্য, এটা এতখানি প্রচার পায় না। আমি আশা করব যে নিশ্চয়ই আজকের প্রোগ্রাম থেকে আমাদের দর্শক এই মেসেজটা পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি ভিটামিন ডি স্বল্পতা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে, তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। এছাড়াও পরবর্তীতে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.youtube.com/মাছরাঙা প্রোগ্রামে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।